একসঙ্গে প্রাণ গেল 5 শিশুর। চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ডুবে যায় সবাই। এলাকা জুড়ে শোকের ছায়া। অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ। সৌদি আরবে নিহত 9 জনের জানাজায় মানুষের ঢল। নওগাঁয় 7 মরদেহের দাফন। রাশিয়া গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশের ভৈরবে পরিবারের মাতম। রংপুরে 4 মার্ডারে নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সঙ্গে খুঁজবে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে নতুন কমিশনার। মাদক নির্মূলে পরিবর্তন দৃশ্যমান হবে 1 সপ্তাহে। এবং মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ যাতায়াত নেটওয়ার্কে নতুন মাত্রা। অক্টোবরে খুলছে মুক্তারপুর পঞ্চবটি সড়ক। আধুনিক প্রকল্পটিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে 3 পরিবারের 5 মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় বসবাসকারীদের সচেতন থাকার পরামর্শ উপজেলা নির্বাহী কর্মকর্তার। একে একে পানিতে ডুবে মৃত্যু হলো 5 শিশুর। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরচাকলা গ্রামে মরা পাগলা নদীতে গোসল করতে নামে 7 থেকে 12 বছর বয়সী 5 শিশু। এ সময় একজন তলিয়ে গেলে বাকিরা তাকে বাঁচাতে এগিয়ে যায়। এক পর্যায়ে 5 শিশুই পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে পাওয়া যায় শিশুদের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ভিক্ষ এলাকা বন্যা পানিতে ঢুকে ওই জায়গাটা গর্ত করে ওই মাটি কেটে আমাদের ক্লিয়ার করেছে। কিন্তু বাচ্চারা তো জানে না গোসল করতে গেছে। 5টা ছেলে এক জায়গাতে ছিল, মনে হয় হয়তো একটা খাটলা সমান জায়গাতে ছিল 5টা ছেলে। এক মহিলা চিৎকার করে বলছিল, তখন শুনলাম। শোনার পরে আমি ওখানে গেলাম। ওখানে গিয়ে আমি নিজে লাশ উঠিয়েছি। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় বসবাসকারীদের সচেতন থাকার পরামর্শ উপজেলা নির্বাহী কর্মকর্তার। খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা। এই জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। আমরা কিছু আর্থিক সহযোগিতা করেছি তাদের দাফন কাফনের জন্য। পরবর্তীতে হয়তো আরও সহযোগিতা দেয়া হবে। কিন্তু যার আসলে হারিয়েছে সন্তান, তার যে ব্যথা বা বেদনা, এটা কোনোভাবেই পোষানোর মতো নয়। নিহতরা সবাই চরচাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশির জানাজা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে নওগাঁর আত্রাইয়ে 7 জনের জানাজায় ঢল নামে মানুষের। প্রিয়জনকে শেষবারের মতো বিদায় জানাতে জড়ো হন স্বজন ও এলাকাবাসী। শোকে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরিবারের সচ্ছলতা ফেরাতে গিয়েছিল সৌদি আরবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দেশে ফিরল নিথর দেহ। সৌদি আরবে অগ্নি দুর্ঘটনার 20 দিন পর 9 বাংলাদেশির লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্য। নিহতদের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের 2 ভাই মোহন ও সুমনকে হারিয়ে পাগল প্রায় মা বাবা। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশ। আমরা কোনোদিন এত লাশ দেখিনি। গ্রামের মানুষ খুব মর্মাহত, শোকাহত। খুবই ভালো সওয়াল। এই গায়ের মানুষকে কবে যে খারাপ ছেলেগুলো খুব ভালো ছিল। শুক্রবার সকালে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে 7 জনের জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন হাজারো মানুষ। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রবাসীতে কত কষ্ট, আমি 7 বছর যাবত প্রবাসে থাকি, তো বলার মতো কোনো ভাষা নেই। আমরা খুব কষ্ট পাচ্ছি, খুব দুঃখ পাচ্ছি। আল্লাহ তাআলা যেন বেহেশতে বারিশি করে। এদিকে নাটোরের নলডাঙ্গার রবিউল আওয়ালের বাড়িতেও শোকের মাতম। পরে সকালে স্থানীয় স্কুল মাঠে জানাজায় অংশ নেন শত মানুষ। পরে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বহুত আশা ছিল, আমার বাবার এক স্বপ্ন ছিল, বাবার এক লিয়ে আল্লাহ বাবা বাড়ি করবে। আমার বাড়ি নাই, আমার মাটি ঘরে থাকি। রাজশাহীর বাগমারায় শ্যামল উদ্দিনের জানাজায়ও অংশ নেন গ্রামের মানুষ। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে গত 9 আগস্ট 16 বাংলাদেশি প্রাণ হারান। বৃহস্পতিবার দেশে আনা হয় 9 বাংলাদেশির মরদেহ। এমআর রকি, সময় সংবাদ।
রাশিয়া গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণ অগ্নিকাণ্ডে নিহত জাকিরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে চলছে মাতম। বৃহস্পতিবার আতকাপাড়ায় গ্রামের বাড়িতে জাকিরের মৃত্যুর খবর পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। স্বজনরা জানিয়েছেন মাত্র 1.5 বছর আগে সংসারের সচ্ছলতা ফেরাতে জাকির ধার দেনা করে রাশিয়ায় যান। সেখানে গিয়ে আমর এলাকায় সিনাফ্রেক্স কোম্পানিতে চাকরি নেন। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার চীনা সীমান্তবর্তী আমুর অঞ্চলে গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে নিহত হন জাকির। এখনও খোঁজ মেলেনি আরেকজনের। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 35 বাংলাদেশি। কোম্পানির ভিতরে ডুবা লেগে দেন, আমি দেখবো যে আমার ভাই লাশ হইলেও আমারে দেন। তারপর জোরাজোরি করে ঢুকার পরে দেখে যে দোতলার উপরে যেখানে কাজ করতো ওইখানে আমার ভাই মৃত অবস্থায় পড়ে আছে। ঘটনা ঘটছে আজ 5 দিন। তখন আল্লাহর হস্তে গরিব মানুষ বুঝিনি, লাশটা আমরা দেখতে চাই। সকলের সহযোগিতা সে যে 600 মান মতো দেশে ফিরে আসে। রংপুরে একই পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। হত্যাকাণ্ড ঘিরে সব প্রশ্নের উত্তর খোঁজা হবে বলে জানিয়েছেন নতুন পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ। মাদক নির্মূলে দিয়েছেন 7 দিনের আলটিমেটাম। দায়িত্ব নিয়ে আলোচিত রংপুরের একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনাস্থল পরিদর্শনে যান রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ। শুক্রবার সকালে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে হত্যার ঘটনাস্থলে যান নতুন পুলিশ কমিশনার। পরে তিনি জানান, আলোচিত সব প্রশ্নের জবাব তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। এই মামলা নিয়ে সারা দেশে নানা রকম কথাবার্তা হচ্ছে। প্রতিটা কথাবার্তা আপনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে সেগুলার যথাযথ জবাব দিয়ে মামলাটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে যাতে একটা সুবিচার হয়, আমরা সে চেষ্টাটাই করছি। এ সময় মাদক নির্মূলে 7 দিনের আলটিমেটাম দেন পুলিশ কমিশনার। মাদকের বিষয়ে আমার একটাই বক্তব্য থাকবে যে আপনারা আগামী 1 সপ্তাহে ভিজিবল কিছু পরিবর্তন লক্ষ্য করবেন রংপুর শহরে। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানান এলাকাবাসী। এই ঘটনা যারাই ঘটাইছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আমি চাচ্ছি যে এই হত্যাকাণ্ডের একদম সঠিক তদন্তপূর্বক একটি ন্যায় বিচার। সঠিক দোষী যে সেসবকে খুঁজে বের করতে হবে। আমরা পাশাপাশি আমরাও তো শান্তি পাচ্ছি না, একটা ভয়ের কাজ করতেছি। গত 22 আগস্ট রাতে রংপুর মহানগরীর মাছুয়া পাড়ার নিজ বাসা থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী ও ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। গাছ হত্যার বিরুদ্ধে গাছ লাগিয়েই প্রতিবাদ করতে হবে। আরেকটি গাছ হত্যার বিপরীতে 10টি করে গাছ লাগানো হবে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শিক্ষা খাতে বরাদ্দ 5% উন্নীত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। মেয়েদের এগিয়ে আনলেই বাংলাদেশের ভবিষ্যৎ বদলাবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাবণী গ্রামে নেত্রকোনা কলমাকান্দা মেইন সড়কের পাশে শত গাছ রোপণের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে ফ্যাসিস্ট বিরোধী দিবসকে স্মরণীয় করে রাখতে গত 1 আগস্ট 10 তার থেকে কলমাকান্দা পর্যন্ত ছাত্রদল, যুবদল ও বিএনপি সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা 1200 গাছ রোপণ করেছিলেন। কিন্তু গত 26 আগস্ট অসৎ উদ্দেশ্যে গাছগুলো নষ্ট করে দুর্বৃত্তরা। একই স্থানে শুক্রবার দুপুরে আবারও বৃক্ষরোপণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি জানান, গাছ হত্যার বিরুদ্ধে গাছ লাগিয়েই প্রতিবাদ করতে হবে। একটি গাছ হত্যার বিপরীতে 10টি করে গাছ লাগানো হবে। এই গাছগুলা কে বা কারা ইচ্ছাকৃতভাবে অসৎ উদ্দেশ্যে হত্যা করেছে। তো এখন পর্যন্ত 48 ঘন্টা হয়েছে গাছ হত্যাকারীদের এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন খুঁজে পায়নি, যা নিন্দনীয়। তো আমি এসেছি একটা মেসেজ দেওয়ার জন্য যে তোমরা একটা হত্যা করবে আরও 10টা জন্ম নেবে। শিক্ষা খাতে বরাদ্দ 5% উন্নীত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত। যশোর সেক্রেট হার্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল দলের উদ্বোধন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করেছে। বর্তমানে প্রায় বাজেট কিন্তু 2% জিডিপি, যেটি কিন্তু অতীতে কখনো ছিল না। আমরা এই বাজেট কিন্তু বৃদ্ধি করতে থাকবো এবং একটি পর্যায়ে এই বাজেট কিন্তু কার্যত প্রায় 5% আমরা বৃদ্ধি করবো ইনশাআল্লাহ।
মেয়েদের এগিয়ে আনলেই বাংলাদেশের ভবিষ্যৎ বদলাবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশু কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেয়েদেরকে যদি আমরা সামনের দিকে নিয়ে আসতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ আরো উন্নত হবে এবং আমরা যে একটি উন্নত বাংলাদেশ চাই সবার জন্য বাংলাদেশ অর্থাৎ আমরা সবাই ভালো থাকতে চাই এবং সবাই একইভাবে, যাতে সবাই কেউ খুব গরিব কেউ খুব ধনী এরকম যাতে না হয়, আমরা যাতে এমন একটি সমাজ গড়ে তুলতে পারি যেখানে সবাই মিলে আমরা ভালো থাকবো। আলু এবং সবজি উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের কালাইয়ে সৌরবিদ্যুৎ চালিত একটি মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় 2025-26 অর্থবছরে নির্মিত এই হিমাগারটি কৃষকদের ভাগ্য বদলে দেবে বলে আশা করা হচ্ছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। অক্টোবরে খুলে দেওয়া হচ্ছে মুক্তারপুর পঞ্চবটি সড়ক। চূড়ান্ত হয়েছে নিচতলা ও দ্বিতল সড়ক উদ্বোধনের পরিকল্পনা। সড়ক আধুনিকায়নের এই প্রকল্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রকল্পটির মাধ্যমে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জের সড়ক নেটওয়ার্কে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। নাসিরউদ্দিন উজ্জ্বলার রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। রাজধানীর সঙ্গে মুন্সিগঞ্জ সড়ক নেটওয়ার্ক সহজ করতে 2022 সালে শুরু হওয়া মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়ন প্রকল্প সম্পন্ন হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এই প্রকল্পের একটি অংশ পঞ্চবটি চরসৈয়দপুর দ্বিতল সড়কে 50 মিলিমিটার পুরুত্বের পিচ ঢালাইয়ের টপ লেয়ার সম্পন্ন। 90 মিটার পরপর মোট 121টি এক্সপানশন জয়েন্টের মধ্যে বাকি থাকা 27টির কাজ চলছে। আর চরসৈয়দপুরে একটি, কাশীপুরে 2টি এবং পঞ্চবটিতে 3টি সহ মোট 6টি র্যাম নির্মাণ চূড়ান্ত পর্যায়ে এখন। 36 ফুট চড়া 2 লেনের দ্বিতল সড়কে গুনতে হবে টোল, তাই কাশীপুরে স্থাপন হচ্ছে টোল প্লাজা। তবে 54 ফুট চড়া 4 লেন বিশিষ্ট নিচতলা থাকবে আগের মতোই টোল ফ্রি। নিচতলায় 150 মিলিমিটার সিসি, 300 মিলিমিটার 8 সিসির উপর 40 মিলিমিটার পুরুত্বের পিচ ঢালাই শুরুর প্রক্রিয়া চলছে। নানা প্রতিকূলতায় কয়েক দফা সময় পেছালেও নিচতলা ও দ্বিতীয় তলা সড়ক একই সঙ্গে অক্টোবরে উদ্বোধনের পরিকল্পনা করছে সরকার। প্রকল্প অনেক চ্যালেঞ্জ ছিল, এই সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা এখন একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এলিভেটেডের কাজ 100% শেষ হয়ে গেছে। এমনকি এলিভেটেডের উপরে যে কার্পেটিংয়ের কাজ, এটা মাত্র 1 কিলোমিটার বাকি আছে, বাকি সবগুলো শেষ। সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথম উইকে আমরা এই সেতুটা উদ্বোধন করব, এলিভেটেড এবং হেডগেট দুটো একসাথেই। প্রকল্পের দীর্ঘসূত্রতায় ভোগান্তি সত্ত্বেও এটি বাস্তবায়ন হলে যুগান্তকারী পরিবর্তন আসবে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের সড়ক নেটওয়ার্কে। আমরা 3 মাস ধরে খুবই ভোগান্তিতে ছিলাম এই রোডের ভিতরে। আগে ধুলাবালুর লেগে ঘন্টার পর ঘন্টা মানুষ বয়ে যেত, মানুষ বিরক্ত হইতো। এই চালু মানুষের অনেক সুবিধা হইব। যেন পুরো প্রকল্প চালু হইলে আমরা আশাবাদী যেন এখানে আর কোনো যানজট লাগবে না। পুরো প্রকল্প যখন আপনার একবারে চালু হবে, আপনার মুন্সিগঞ্জ বা নারায়ণগঞ্জবাসী খুব উপকৃত হবে। 3300 কোটি টাকার মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়ন প্রকল্পটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তদারকিতে বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের সার্বিক অগ্রগতি 97% বেশি। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কক্সবাজার একটি হোটেলের বারে কথা কাটাকাটির জেরে হামলা ও পাল্টা হামলায় 2 যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায় বারে রাশেদকে ছুরি ও ভাঙা কাচের বোতল দিয়ে হামলা করে সালমান। পরে স্থানীয়দের হাতে আটকের পর তাকে মারধর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাতে হোটেলের বারে জড়ো হন বেশ কয়েকজন যুবক। এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে আরও বেশ কয়েকজন যুবক এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ও বার কর্তৃপক্ষ জানায় বারে রাশেদের সঙ্গে থাকা এক যুবকের কথা কাটাকাটির জেরে কয়েকজন সেখানে আসে। পরে রাশেদকে ছুরি ও ভাঙা কাচের বোতল দিয়ে হামলা করে সালমান নামে এক যুবক। আহত অবস্থায় রাশেদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে হামলার পর স্থানীয়দের হাতে আটক হন সালমান। তাকে মারধরের পর গুরুতর আহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। আমি ছিলাম না, আমার সহকারী ম্যানেজার যারা ছিল তারা চেক করে বসাইছে। পরে এরা বিল দেওয়ার এই যাওয়ার 10:30টার পরে ঘটনাটা ঘটছে। আমি যে প্রথমে একটা লোক এখানে নামে ফেলছিলাম, ঝগড়া হচ্ছে ভিতরে, এরপর এখানে ওকে রেখে দিয়েছিলাম। রাখার পরে হঠাৎ করে দেখছি যে এর 2-3 মিনিট পরে ও এখান থেকে এখানে চলে এসে এখানে পড়ে গেছে। নিহত রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের দাবি, তাকে চিহ্নিত সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে। জড়িতদের কঠোর শাস্তি চান তারা। মেয়েটা হচ্ছে সালমান, বিজিবি ক্যাম্প বাসা। ও প্রথমে গিয়ে আমার বাইকে ছুরিটা মারছে, যেটা পুলিশ অ্যারেস্ট করছে ও সহ যেভাবে পারছে ওভাবে ছুরি মেরে ওখানে মেরে ফেলছে আমার বাইটাকে। সিসিটিভি ফুটেজে কয়েকজনকে বারে প্রবেশ ও রাশেদের উপর হামলার দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে কি নিয়ে বিরোধের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পূর্বে দ্বন্দ্ব বা যে কোনো দ্বন্দ্ব নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল, এর ভিতরে একজন বাইরে ফোন করছে, ফোন করাতে আরো 2 জন আসছে বাইরে থেকে, এসে এখানে এই যে এটার ভিতরে বাড়ির মধ্যেই এখানে স্টেপ করে ছুরি মারামারি হয়েছে। এরপরে ভিকটিমকে এখান থেকে হাসপাতালে নেওয়া হয়, হাসপাতালে নেওয়ার সাথে সাথে ওরা মৃত্যু ঘোষণা করছে। নিহত রাশেদ কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া ও সালমান বিডিআর ক্যাম্প এলাকার বাসিন্দা ছিলেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজার গোসল করতে নেমে নিখোঁজের 39.5 ঘন্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে মহেশখালী সোনাদিয়া দ্বীপের চরে মরদেহটি ভেসে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এর আগে বুধবার দুপুরে সমুদ্র সৈকতের জল তরঙ্গ পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান 2 পর্যটক। এদের মধ্যে ইয়াসিন খান নামে একজনকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সময় নিখোঁজ ছিলেন ইব্রাহিম খান। নিহতরা আইজেড কেপি কোম্পানিতে কর্মরত ছিলেন। থানা পুলিশ, সিআইডি, ডিবির পর পিবিআই 14 বছরেও দোহারের সাদ্দাম অপহরণ রহস্যের কুল কিনারা পায়নি 4 সংস্থা। গ্রেপ্তার 8 আসামির 2 জন খুনের স্বীকারোক্তি দিল, মেলেনি লাশের হদিস। রহস্য উদ্ঘাটন করে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তির আশায় ভুক্তভোগীর পরিবার। বুলবুল রেজা রিপোর্ট। ছেলেটা যদি মাইরে থাকে তাহলে আমার ছেলের লাশটা কোথায়? এটা অনেক সংস্থা তদন্ত করছে, কিন্তু আদৌ পর্যন্ত তদন্ত রিপোর্টে এই জিনিসটা উঠে আসে নাই যে সাদ্দাম কি আজও পর্যন্ত কি মৃত না জীবিত। ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। নারিশা গ্রামের হিরণ ফকির ও ইসমাইল আকন একই গ্রামের 23 বছরের যুবক তামিম আহমেদ সাদ্দামকে যাত্রাপালা দেখতে নিয়ে যান পদ্মার চরে। তারপর কেটে গেছে প্রায় 14 বছর, আজও বাড়ি ফেরেনি সাদ্দাম। 2 দিন পর সাদ্দামের মায়ের মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। দাবি করা হয় 22 লাখ টাকা মুক্তিপণ। দোহার থানায় জানানোর পর অভিযানে নামে পুলিশ। অনেক রাত্রে টেলিফোন করছে, যদি সাদ্দাম আছে তোরা 22 লক্ষ টাকা নেয়, এদিক সেদিক করো তারা ছেলে পাবি না। তা আমরা গেলাম থানায়, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। এ ঘটনায় পাবনা থেকে 2 জনকে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তি দেয় একজন। এতে জড়িতদের নাম উঠে আসলেও সাদ্দামের হদিস পায়নি পুলিশ। বাদীর আবেদনে মামলার তদন্তে আসে সিআইডি। আবুল কাশেম মণ্ডল সহ 3 জনকে গ্রেফতার করে সিআইডি। 2016 সালে 12 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সংস্থাটি, যদিও ভিকটিমের পরিণতি রয়ে যায় অন্ধকারে। বাদীর নারাজিতে মামলা যায় ডিবিতে। গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসামিরা সবাই সর্বহারা পার্টির সদস্য। চরাঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চক্রটি। তদন্তে প্রতীয়মান হয় মুক্তিপণের টাকা না পেয়ে সাদ্দামকে খুন করা হয়েছে। খুন করা হলে লাশ কোথায়? এবারও নারাজিবাদীর তদন্তে পিবিআই। আসামি 164-এ কিন্তু অনেকে জবানবন্দি দিচ্ছে, কিন্তু আদৌ পর্যন্ত তদন্ত রিপোর্টে এই জিনিসটা উঠে আসে নাই যে সাদ্দাম কি আজও পর্যন্ত কি মৃত না জীবিত। 2019 সালে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পিবিআই। একই চিত্র এবারও, হদিস নেই লাশের। বাদীর আবেদনে ফের অধিকতর তদন্তে পিবিআই। আমার ছেলেটা যদি মাইরে থাকে তাহলে আমার ছেলের লাশটা কোথায়? আর আমার ছেলের এই মারার জন্য মেন হোতা কে? আমার ছেলের তদন্ত যা হওয়ার কথা তা আমি পাইতেছি না। অভিযোগপত্র এবং সম্পূরক অভিযোগপত্রে উঠে এসেছে সাদ্দামকে খুন করা হয়েছিল, কিন্তু এখনো অনেকগুলো বিষয় সুরাহা হয়নি। কারা হত্যায় জড়িত ছিল, কেন খুন করা হয়েছিল,
এবং খুন করার পর লাশ কোথায় গুম করা হয়েছিল। যখন বিচারের আওতায় নিয়ে আসতে চাই। চলতি মাসে মামলার অন্যতম আসামি আব্দুল মান্নানকে গ্রেফতার করে পিবিআই। সংস্থাটি বলছে গুরুত্বপূর্ণ তথ্য আছে তাদের কাছে। এটা হত্যা বা অথবা হত্যাপূর্বক লাশ এটা নদীতে ফেলে দেওয়া অথবা চরে কোনো কিছু করা, এই ধরনের একটা তথ্যপত্র আসতেছে। আশা করি যে অন্যান্য আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হলে এই ভিকটিমের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল সেটার সম্পূর্ণ প্রেক্ষাপটটা তখন পাওয়া যাবে। চাঞ্চল্যকর মামলাটি এখন পর্যন্ত তদন্ত করেছেন পুলিশের ১৩ জন কর্মকর্তা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রপথে ইতালি যাত্রায় বাড়ছে প্রাণহানি। লিবিয়ায় জিম্মি করে বিপুল অর্থ আদায়। মাদারীপুরে নিঃস্ব অনেক পরিবার। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মোবাইলে থাকা ছোট ছেলে আবুল হোসেনের ছবি দেখে বুক ফাটা আর্তনাদ মা আনোয়ারা বেগমের। আদরের সন্তান কোথায় আছে, কেমন আছে, খোঁজ নেই ২২ দিন ধরে। স্বজনরা জানায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা গ্রামের মৃত বদর মাতুব্বরের ছেলে আবুলকে সরাসরি ইতালি নেয়ার প্রলোভন দেখায় একই গ্রামের মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য আকুব আলী ঘরামির ছেলে সোনামিয়া ঘরামি। ২০২৫ সালের ১৭ জুলাই চুক্তিমতে ২০ লাখ টাকা পরিশোধ করলে আবুলকে ইতালির পরিবর্তে লিবিয়া নিয়ে নির্যাতন চালায় মাফিয়ারা। পরিবার থেকে আদায় করা হয় মুক্তিপণের আরো ২০ লাখ টাকা। ভিডিও পাঠায়, তোমার ছেলে মারিয়ালাম, টাকা দাও, পয়সা দাও, নাহলে পাইবে না ছেলে। আমার এই বাইবেলার জন্য আমি আমার ছেলের টাকা পয়সার কিছু বলি নাই, মামলাও যায় নাই। আমি চাই এই ধরনের কাজ যারা করতেছে ওদের বিচার হোক। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে ইলিয়াস ফকিরের খপ্পরে পড়ে লিবিয়ায় জিম্মি হয়ে ৩ মাসের বেশি সময় ধরে নিখোঁজ বোয়ালিয়া গ্রামের মুক্তার হোসেন ব্যাপারীর ছেলে সামি ব্যাপারী, দক্ষিণ দুধখালী এলাকার শুক্কুর আলী ফকিরের ছেলে কামরুজ্জামান ফকির, ছোট দুধখালী গ্রামের করিম হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার সহ অনেক যুবক। কোনো খোঁজ খবর কিছু পাইতেছি না। এই ছেলের নিয়ে গুম করিয়া রাখছে। কেস করছি ইলিয়াস ফকিরের নামে, কোনো কিছু হয় না। এখন আমরা চাই তার যেন সঠিক বিচার হয়। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ৬৯০টি মানব পাচার প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় আসামি করা হয় ১৩০০ ব্যক্তিকে। গ্রেপ্তার হয়েছে ৬৫০ জন। পুরো জেলায় যতগুলো মানব পাচারকারী বা দালাল আছে, মামলার আসামি এবং মামলার এখনো যারা আসামি হয়নি, সব মিলে আমরা তালিকা তৈরি করছি। একটা খসড়া তালিকা আমরা অলরেডি পেয়ে গেছি। মানব পাচার প্রতিরোধ আইনে দায়েরকৃত ১৩০০ মামলার মধ্যে ৪০০ মামলা ভুয়া প্রমাণ পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে ১১০০ জনকে অব্যাহতি দিতে সুপারিশ করেছে জেলা পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। মেঘনার ভাঙনে বিলীন অল ওয়েদার সড়ক। কিশোরগঞ্জে চরম দুর্ভোগে হাওড়বাসী। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতে ঘটছে দুর্ঘটনা। সংস্কার আশ্বাস এলজিইডিস। নূর মোহাম্মদের তথ্য, রুবেল হোসাইনের ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীব্র স্রোতে সড়কের বিশাল অংশ ভেঙে বন্ধ যান চলাচল। তবু জীবনের ঝুঁকি নিয়ে ধসে পড়া সড়ক দিয়ে চলাচল করছে মানুষ। ইউনিয়ন পরিষদ, হাটবাজার, উপজেলা সদর, হাসপাতাল, স্কুল, কলেজ ও অফিস আদালতে যাতায়াতের জন্য এই সড়কটির উপরই নির্ভরশীল স্থানীয়রা। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম, বাঙ্গালপাড়া, নোয়াগাঁও, চাতলপাড় অলওয়েদার সড়কের দৃশ্য এটি। বর্ষার শুরুতে সড়কের নোয়াগাঁও এলাকায় মেঘনা নদীতে বিলীন হয় অন্তত ৫০ মিটার সড়ক। এতে স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী। বাংতে গিয়ে গাড়ি লিয়ে পড়ছে, অনেক মানুষের পাও ব্যথা পাইছে, হাঁটতে গিয়ে যাইতে পারে না, মহিলারা যাইতে পারে না। দাঁড়ায় আসলাম, একটা মহিলা মানে ফাউ স্লিপ কাটিয়া একবার নিচে চলে গেছে। এই মানুষের চলাফেরা অনেক বন্ধ হয়ে গেছে, আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে চলাফেরা। আমরা চাই যে তার দ্রুত বেগে যেতে আমরা কাজগুলো সমাধান করে দেয়। ভাঙন কবলিত অংশে বিআইডব্লিউটির ডেজার দিয়ে বালু ভরাটের কাজ শুরু হয়েছে। দ্রুত সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা চলছে বলে জানায় এলজিডি। পানি উন্নয়ন বোর্ড কিছু জিওব্যাগ ফেলাইছে, জিওব্যাগ ফেলানোর পরে আর ওদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। এখন বিআইডব্লিউটি আর এলজিডি মিলাইয়া আশা রাখতেছি ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমরা ভাঙা রাস্তা এটাকে বালু ফিলিংটা কমপ্লিট করতে পারবো। ২০১৯ সালে ৪৪ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সময় সংবাদ, কিশোরগঞ্জ।
নড়াইলে চলছে দুদিন ব্যাপী সুলতান উৎসব। উৎসবের প্রথম দিন আয়োজন করা হয় চিত্রাঙ্কন উৎসব ও প্রতিযোগিতা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 3 শতাধিক শিশু শিল্পী অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুদিন ব্যাপী উৎসবে আরও থাকছে শিশুদের আঁকা, ছবির প্রদর্শনী, সুলতানের জীবন ও কর্মের উপর আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। একসঙ্গে প্রাণ গেল 5 শিশু। চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ডুবে যায় সবাই। এলাকা জুড়ে শোকের ছায়া। অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ। সৌদি আরবে নিহত 9 জনের জানাজায় মানুষের ঢল। নওগাঁয় 7 মরদেহের দাফন। রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশের। ভৈরবে পরিবারের মাতম। এবং রংপুরের 4 মার্ডারের নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সঙ্গে খুঁজবে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে নতুন কমিশনার। মাদক নির্মূলে পরিবর্তন দৃশ্যমান হবে 1 সপ্তাহে। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।